জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জাতীয় নাগরিক পার্টির সংসদের সঙ্গে গণপরিষদ নির্বাচনের প্রত্যাশা। হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা না বলার আহ্বান সার্জিসের। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না এমন অজুহাত মানবে না জনগণ। হুঁশিয়ারি মির্জা আব্বাসের। ছাত্রদের নতুন দলকে ধৈর্য ধরার পরামর্শ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ঠিক হবে কোন নির্বাচন আগে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সিআর আবরার। প্রতিটি গুম হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে, দাবি গুম কমিশনের। জেলা শহরের পুলিশ লাইন্সেও আয়নাঘর থাকার তথ্য, জড়িতদের আইনের আওতায় আনার সুপারিশ। পুতুলের সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব জব্দের আদেশ আদালতের। ব্যাংকের লোপাট হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে, জানালেন গভর্নর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের সাথে সংবিধান পরিবর্তনে গণপরিষদ নির্বাচনের প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টির। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সংবিধান ও শাসন ব্যবস্থা পরিবর্তন না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কাউকে নির্বাচনের কথা মুখে না আনার আহ্বান সার্জিস আলমের। রিপোর্ট ফররুখ বাবুর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তৃণমূলের দলীয় কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে তাদের কাজে গতি আসবে। সেই সাথে নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধনের আবেদন করার কথাও জানান নাহিদ ইসলাম। মঙ্গলবার সকাল 8টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে নাহিদ বলেন, পুরনো সংবিধান এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন না করলে মানুষের অধিকার ও গণতন্ত্র বাস্তবায়ন হবে না। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। পরে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে 2024 এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। জুলাই বিপ্লবে আহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তরুণ নেতারা। জানান, শিক্ষার্থী হত্যা এবং দুর্নীতি, অর্থ পাচারের অপরাধে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলার প্রত্যাশার কথা। শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই। আমাদের নৈতিকতা থাকে তাহলে এই খুনি হাসিনার বিচার হওয়ার পূর্ব পর্যন্ত আমার মাদেরকে, আমার ভাইদেরকে তাদের সন্তানের বিচারটা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে অন্য কিছু চিন্তা করতে পারি না। আমি দয়া করে বাংলাদেশের সকলে যারা আছে, বিশেষত বিচার বিভাগ, আইন বিভাগ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব যে দয়া করে আমরা এই খুনি হাসিনার বিচারটাকে নিশ্চিত করি। নতুনভাবে বাংলাদেশ গড়তে পুরাতন নিয়মের বাধার কথাও বলেন তারা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আমরা সবাই জানি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ মেনে নেবে না। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চায়, কিন্তু তাদের বিচারের আগে নির্বাচন হবে না এমন কথা মানবে না জনগণ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, সবকিছু নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচন পেছাতে দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এই ষড়যন্ত্র সফল হলে ক্ষতি হবে বাংলাদেশের। ফ্যাসিস্ট দমনে নতুন কোনো ফ্যাসিজম যাতে গজিয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন বিএনপির এই নেতা। ছাত্রদের নতুন দলকে তিনি ধৈর্য ধরার পরামর্শ দেন। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি
চক্রান্ত কাজ করতেছে বাংলাদেশকে আনস্টেবল রাখা। এই বাংলা যদি স্টেবল হয়ে যায় অনেকের ক্ষতি হবে, আমাদের প্রতিবেশী ক্ষতি হবে, এদেশের মানুষের ক্ষতি হবে, এদেশের মানুষের জিম বানানোর যে একটা অপচেষ্টা চলতেছে তার ক্ষতি হবে। তো এই জন্য নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য না জাতির কাছে। বেগম খালেদা জিয়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো আছেন। ডাক্তাররা বাসায় গিয়ে তাকে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে জিয়া পরিষদ ইউকে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ তথ্য জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 8 জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং উনি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সবার দোয়ায়, চিকিৎসকদের প্রচেষ্টায় আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন। অন্যদিকে মানসিকভাবে 7 বছর পরে উনি ওনার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে উনি অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। 8 মাসের মাথায় আবারও পরিবর্তন আসছে উপদেষ্টা পরিষদে। অধ্যাপক সিআর আবরার হচ্ছেন নতুন শিক্ষা উপদেষ্টা। ৩,৫০০ চিকিৎসকের সাথে আরও ২,০০০ নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে। মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই জানিয়ে সরকারের পক্ষ থেকে আবারও এই বিষয়ে সাবধান করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এছাড়া বঙ্গবন্ধু ফেলোশিপ ট্রাস্ট ও বঙ্গবন্ধু নভ থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় বৈঠকে। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন করে আরও ২,০০০ চিকিৎসক নিয়োগ, সৌদি আরবের আরামকোর কাছ থেকে এলএনজি আমদানি, খাদ্যের মোড়কে চিনি ও স্যাচুরেটেড ফ্যাটের উল্লেখ করে দেওয়ার বিধানসহ একগুচ্ছ জনকল্যাণমূলক সিদ্ধান্ত হয়। পরে বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, বুধবার উপদেষ্টা হিসাবে শপথ নিতে যাচ্ছেন অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব পেতে যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের। প্রফেসর সিআর আবরার, আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনও ডিস্টিংগুইশ প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে, বাংলাদেশের অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে। তো উনি ওনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ওথ নেওয়া হবে এবং উনি আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। তবে মোহাম্মদপুরে আলোচিত মোরাল পুলিশিংয়ের ঘটনায় দুপক্ষের সালিসিতেই সন্তুষ্ট থাকছে সরকার। মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনও ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার ব্যাপারে আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোসনামা স্বাক্ষর করেছে এবং যেহেতু দুই পক্ষই আপোসনামায় স্বাক্ষর করেছে, কাজেই সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। নির্বাচন নিয়ে রিজওয়ানা হাসান জানান, কোন নির্বাচন আগে হবে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই ঠিক হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে নির্বাচন হবে এবং তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। চিকিৎসক নিয়োগে রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সঙ্গে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যেসব
সদস্য গুমের সঙ্গে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় বলেও মনে করেন তিনি। এ সময় কমিশন জানায় জেলা শহরের পুলিশ লাইন্সেও আয়নাঘর পাওয়া গেছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালান 5 আগস্ট। তার সরকারের আমলে গুরুতর একটি অভিযোগ ছিল মানুষজনকে ধরে নিয়ে আটকে রেখে নির্যাতন চালানো, আর সেনানিবাসের ওই নির্যাতন কেন্দ্র পরিচিতি পেয়েছে আয়নাঘর হিসেবে। 15 সেপ্টেম্বর 2024 তারিখে গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র্যাব ও পুলিশের বন্দিশালা পরিদর্শন করে কমিশন। গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্দিশালা পরিদর্শনের পর মানুষ প্রত্যক্ষ করে শেখ হাসিনার নির্মমতার নজির। মঙ্গলবার গুলশানের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বলেন, এসব বন্দিশালায় শেখ হাসিনার নির্দেশেই বন্দি রাখা হতো মানুষ। কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইয়ের জিআইসি আয়নাগর এবং র্যাব হেডকোয়ার্টার্সের টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। এ সময় পুলিশ লাইন্সে আয়নাঘর পাওয়ার তথ্য জানায় গুম কমিশন। আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ পুলিশের যে ইয়েগুলো আছে, কি বলে, পুলিশ লাইন, আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরই কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিক হয়ে যাচ্ছে। কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়, পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি যাকে বলে। শুনেন, আমার কথা হলো যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। এ পর্যন্ত কমিশনে জমা পড়া 1752টি অভিযোগের মধ্যে প্রায় 1000 অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। রেকর্ড করা হয়েছে কমিশনে আসা 280 জন অভিযোগকারী জবানবন্দি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের 45 কর্মকর্তার বক্তব্য। এছাড়া গুমের পর ফিরে আসেননি এমন 330 জনের ভাগ্যের পরিণতি কি হয়েছে তারও অনুসন্ধান করছে কমিশন। যারা ফেরত আসছে বা যারা মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী 6 মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন। এর আগে গেল 10 ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজার রায় স্থগিত করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কয়টি দুর্নীতির মামলা হয় তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত অর্থ পাচারের অভিযোগের এই মামলাটি। এই মামলায় বিচারিক আদালতে খালাস পান তারেক রহমান। পরে ওই খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক শুনানি আনতে এইটা আসলে আমার ঠিক সেখানে মানি লন্ডারিং এর কোনো এলিমেন্ট আদালত খুঁজে বলতে পারি, আর বাকি মামলাগুলো উনি হয়তো এসে ব্রিফ করবেন। শুধুমাত্র জনাব তারেক রহমান ও বেগম জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ডাউন করার জন্যই এই মামলাটা করা হয়েছিল। সেটা আজকের যে টোটাল যে আলোচনা দুদকও এগ্রি করেছে
অন্য পক্ষ সরকার পক্ষ এগ্রি করেছে যে শুধুমাত্র রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে এই মামলা তারা দাখিল করেছে। এটা হচ্ছে মানি লন্ডারিংয়ের মামলা। এই মামলাতে 10ই ডিসেম্বর লিভ হয়েছিল। এই মামলায় 2 জন ছিলেন, একজন হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন আর একজন হচ্ছে জনাব তারেক রহমান। 2 জনেরই জাজমেন্ট হবে, যাতে এটা অ্যানালগাস জাজমেন্ট একসঙ্গেই হবে এটা বলতে পারি। আর বাকি মামলাগুলো উনি হয়তো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী গত বছরের 24 নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে জমা ছিল 48 কোটি 35 লাখ টাকা। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানা হচ্ছে ধানমন্ডির পুরনো 32 নম্বর রোডের 8 নম্বর বাড়ি। এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিল্ডিং। সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে সেগুলো অবরুদ্ধ করার আবেদন করে দুদক। সংস্থাটির পক্ষ থেকে আদালতকে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইমা ওয়াজেদ তার মায়ের ক্ষমতাকে ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর আগে গত বছরের 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। কেন্দ্রীয় ব্যাংকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। কেউ চাইলেই আগামীতে ব্যাংকের পরিচালনা পর্ষদে বসতে পারবে না জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকের লোপাট হওয়া সম্পদ উদ্ধারের সব চেষ্টাই করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, রাজনৈতিক সরকারের সদিচ্ছা না থাকলে সংস্কারের সব উদ্যোগ ধুলোয় মিশে যাবে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। হাসিনার সরকারের পতনের পর ব্যাংক খাতের দুর্দশার প্রকৃত চিত্র সামনে আসে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছাড়াও এসএলএম ও বেক্সিম গ্রুপের আগ্রাসী তৎপরতায় এখন অস্তিত্ব সংকটে বেশ কয়েকটি ব্যাংক। সবশেষ হিসাব অনুযায়ী ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে টিবিএস ভবনে ব্যাংক খাত পুনরুদ্ধার নিয়ে আলোচনার আয়োজন করা হয়। Then we are encouraging further defaults. সেমিনার ব্যাংকাররা ব্যাংক খাতের বর্তমান অবস্থার দায় এড়াতে চাইলে প্রতিবাদ করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। একসময় ইসলামী ব্যাংকের এমডি ছিলেন তিনি। আমাদের ব্যাংকাররা চাইলে চাকরি ছাড়তে পারতেন, রিক্সা চালাইতে পারতেন, কিন্তু একজন লোক বলল যে আসাদগঞ্জের একটা বিশেষ ভবনে এই 10 জন লোকের নামে 3,000 কোটি টাকা দিয়ে আসেন। এটা ব্যাংকার হিসেবে যদি বলেন, যারা নাকি 100 টাকা নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো সামর্থ্য নাই, সেই ধরনের লোকদেরকে দিয়ে কিন্তু 100, 150, 200, 300 কোটি টাকার বিনিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটা কারা করেছে? আমরা করেছি, আমরা ব্যাংকাররা করেছি। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন অভিযোগ করেন, কেন্দ্র ব্যাংকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ব্যাংক খাতকে নষ্ট করা হয়েছে। কারা গভর্নর হচ্ছে, গত 3টা রেজিমে কারা হয়েছে, তো পলিটিক্যালি অ্যালাইন্ড, লয়াল, এবং আর তো কয়েক মাস পরেই ইলেকশন হচ্ছে। তো তখন রাজনৈতিক সরকার আসলে এই যে এই পদক্ষেপগুলি, এত ভালো পদক্ষেপগুলি, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিও কিন্তু বিভিন্নভাবে সহায়তা করছে। এগুলো কিন্তু একটা, যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, সবই কিন্তু একটা ধুলায় মিশে যাবে। এদিকে ব্যাংক খাতে বর্তমান অবস্থার জন্য কারোর দায় এড়ানোর সুযোগ নেই বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আগামীতে চাইলে কেউ ব্যাংকের পরিচালক হতে পারবেন না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। আমরা চেষ্টা করছি যে এই ইন্ডিপেন্ডেন্স অফ সেন্ট্রাল ব্যাংক, এটাও আমরা ওই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে জিনিসটাকে র্যাপ আপ করে ফেলতে। সব কিছু তো আর শেষ হবে না, আমরা ফাউন্ডেশনটা দিয়ে যাব। পরবর্তী সরকার তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে টু ক্যারি ইট ফরওয়ার্ড। I already told IMF, I don't need your money. I still say publicly, we don't need IMF money. But we need the right policies. If our policies are correct, by বিদেশের টাকা লাগবে না, আমাদের টাকা দিয়ে আমরা করতে পারবো। ব্যাংকের লুট হওয়া সম্পদ উদ্ধারে আলাদা টাস্ক ফোর্স কাজ করছে বলেও জানান গভর্নর। It's a very clear statement. গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে পোশাক তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। জানালেন এবার শার্ট, পাঞ্জাবি, 3 পিসের অর্ডার বেশি। অতিরিক্ত চাপ সামলাতে নিয়োজিত করেছেন নতুন কারিগর। এদিকে বিভিন্ন মার্কেটে থান কাপড়ের বিক্রিও বেড়েছে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ।
ঈদের দিনের কাপড়টি ফিটফাট মানানসই করতে কে না চায়, তাই পছন্দের কাপড় কিনতে রাজধানীর বিভিন্ন থান কাপড়ের মার্কেটে ঘুরছেন ক্রেতারা। ঈদকে সামনে রেখে দোকানগুলোতেও উঠেছে দেশি বিদেশি নানা ধরনের কাপড়। আমাদের এখানে প্রোডাক্ট কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আইটেম বেড়েছে, প্রোডাক্ট বেড়েছে, আপনার বিভিন্ন ডিজাইন বেড়েছে। আগে নর্মাল সুতি এবং জর্জের দুটো আইটেম ছিল, এখন অনেক আইটেম বের হয়েছে যেগুলো আর কি বাজারে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ইন্ডিয়া চায়না থেকে, বিশেষ করে চায়না বাজারে ঢোকার পর থেকে অনেক ভ্যারাইটি আসছে। সুতি প্রিন্ট, সুতি কাজ করা, লিলেন প্রিন্ট, জর্জেট, আমাদের গস কাপড় তো এগুলোই চলে বেশি। আমি এই যে ড্রেস কিনছি, এই ড্রেসের সাথে ম্যাচিং লেস কেনার জন্য আসছি। বানিয়ে পড়তেই বেশি খুশি হই, কারণ মন মতো বানাতে পারি, আর রেডিমেডগুলো একটু কমন হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন এবারের ঈদ কেন্দ্রিক বেচা বিক্রি এখনো তেমন জমেনি, তবে ধীরে ধীরে তা বাড়বে বলেও আশাবাদী তারা। মালপত্র খুব ভালো তুলছি, সবকিছু আইটেমে তুলছি, কিন্তু মালের দাম বাড়তেছে, কাস্টমার নাই, কিছু নাই। এদিকে টেইলার্সগুলোতে বেড়েছে কাজের ব্যস্ততা। গজ কাপড় নিয়ে অনেকেই হাজির হচ্ছেন সেখানে। দক্ষ কারিগরের হাতে পছন্দের পোশাকটি তৈরি করতে আগেভাগেই অর্ডার করছেন, তবে তুলনামূলকভাবে অর্ডার কম বলছেন দর্জিরা। জামা কাপড় তো বানাইতে দিতে হবে টেইলরে, তো পরে জামা কাপড় নিবে না, তো এর জন্য এখন আগে থেকে করা হচ্ছে। আবার আস্তে আস্তে যত টাইম যাবে জিনিসের দাম একটু বাড়তে থাকবে। এখন তো আসলে দেশের অবস্থা তো অতটা না, এর জন্য হয়তো অনেকটা স্থির আছে, বা সামনে ইনশাল্লাহ ভালো হবে। অর্ডারের হিসাব করতে গেলে এই পর্যন্ত 4-5টা পেয়েছি আজকের দিনে, কিন্তু ঈদের তুলনায় কোনো কাজ নাই এখন পর্যন্ত। যেটা পাইছি টুকটাক চলতেছি, খরচের টাকা হইতেছে, এরকম হামরি নাই যে স্টকে বা অর্ডার বন্ধ করে দেবে, এরকম সেই চাপে নাই আর। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ না করতে পরামর্শ দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানার উদ্যোগে চিকিৎসকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই পরামর্শ দেন। শ্যামলীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে আয়োজিত ইফতার মাহফিলে ডাক্তার শফিকুর রহমান বলেন, জাকাতের আমানত প্রকৃত হকদারদের কাছে পৌঁছাতে হবে, এমনভাবে জাকাত দিতে হবে যেন অসচ্ছল মানুষ সচ্ছলতার দেখা পায়। প্রতিবেশী, আত্মীয় কিংবা প্রকৃত হকদারদের বঞ্চিত করে লোক দেখানো জাকাত আদায় করে কোনো লাভ হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামাত ইসলামের আমির। আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না। দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম করবে। এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে মনে রাখবেন, ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, দিন কায়েমের কাজ করা ফরজ সবার উপর ইন্ডিভিজুয়ালি। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান বনানীর ইফতারির বাজার নানা আয়োজনে জমজমাট। ক্রেতাদের উপচে পড়া ভিড় হোটেল রেস্তোরাঁয়। কেউ হোটেল রেস্তোরাঁর সামনে ফুটপাতে, কেউ ট্রিপল, আবার কেউ শামিয়ানা টানিয়ে মুখরোচক ইফতারির পসরা সাজিয়ে বসেছেন। নানা আয়োজন থাকলেও রোজাদারদের পছন্দের তালিকার শীর্ষে হালিমার জিলাপি। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতারে মানসম্মত ও সুস্বাদু ভালো খাবার সবারই পছন্দ। ভালো জায়গা থেকে ইফতার কিনতে চান রোজাদাররা, তাই রমজানে এবার হরেক রকমের ইফতার সাজিয়ে বিকেল থেকে ক্রেতাদের অপেক্ষায় থাকে হোটেল রেস্তোরাঁগুলো। সে দৃশ্যের আরো সুন্দর দেখা মিলে রাজধানীর বনানীতে। এই এলাকার অভিজাত হোটেলের ইফতার বাজার সবারই আগ্রহের শীর্ষে থাকে। গুলশান বনানী এলাকায় ইফতারের ঐতিহ্যের কারণে প্রতিদিন ইফতার কিনতে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় কাস্টমারদের ভিড় থাকে। নানা আয়োজনে এমন সব আইটেম পেয়ে আকৃষ্ট হয় ক্রেতারাও। তবে মুখ্য আয়োজনই থাকে চিকেন, মাটন আর বিফে। বনানীর এই হোটেলে দুপুর থেকে নানা রকম মুখরোচক ও সুস্বাদু ইফতার সামগ্রী ক্রেতাদের ভিড়। কারো পছন্দ হালিম, কারো জিলাপি, কারো বা দই বড়া। হালিম কিনলাম, স্টার কাবাব যেহেতু অভিজাত রেস্টুরেন্ট, তো তাদের কোয়ালিটি সবসময় মেনটেন করে, তো সবসময় এখান থেকে নেওয়া হয়। এখানে হালিমটা পপুলার, হালিমটা কেনার জন্য মেনলি আসার সাথে কাবাব আইটেম দেখতে আসছি। হালিম কিনলাম, জিলাপি কিনেছি আর একটা খাসির রান কিনেছি। এখানে পরিচ্ছন্নতার অনেক বেশি, আর সবচেয়ে আমাদের জন্য বনানীর চিন্তা করলে সবার জন্য আমাদের ভরসার জায়গাটা বলা যায় এটা। জিলাপি কিনছি, তারপর পেঁয়াজু, আলু চপ, তারপর হালিম, মুড়ি, ছোলা।
খাসির চাপ, লেগ রোস্ট, তান্দুরি কাবাব, শিক কাবাব সহ থাকে চিকেন আইটেমও। এখানকার খাবারের গুণগত মান সুস্বাদু হলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রাইস রিজনেবলই বলা চলে, বরং অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এদের প্রাইস মোটামুটি রিজনেবল। দামটা একটু বেশি, আর একটু সহনীয় করা উচিত দামটা আমি মনে করি। রোজাদারদের আকর্ষণ করতে শতাধিক ইফতার আইটেম নিয়ে হাজির রেস্তোরাঁগুলো। রোজাদারদের সবচেয়ে চাহিদার শীর্ষে হালিম, জিলাপি আর বাহারি কাবাব। খাসির লেগ রোস্ট, খাসির গ্রিল চাপ, খাসির কালা ভুনা, খাসির চুই গোস্ত, মুরগির রোস্ট, মুরগির ঝাল ফ্রাই, আস্ত, এরকম অনেক আইটেমই আছে আকর্ষণীয়। এসব হোটেল রেস্তোরাঁয় একই ছাদের নিচে মিলবে বাহারি সব ইফতার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের হালি শহরে একটি কনভেনশন হলে সন্দ্বীপ উপজেলার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দদেরকে নিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ সাইদ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, হালিশহর থানার বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া বিএনপির 31 দফা নিয়ে বলেন, কোনো ব্যক্তির ভিশন বা কোনো গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না, বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে। 29 মিলিয়ন ডলার প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, দুই ব্যক্তির কাছে 29 বিলিয়ন ডলার দেওয়ার ঘটনা অনুসন্ধান করেছে ঢাকা। এতে জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থার মাধ্যমে এই অর্থ বিভিন্ন সংস্থাকে নানা ধরনের কাজের জন্য দেয়া হয়েছিল। ভারতের ভিসা দেওয়ার ইস্যুটি দেশটির নিজস্ব বলে জানান তিনি। দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে এই টাকাটা দেওয়া হয়, মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান ওই কী বলে মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে তাদের সাথে কাজ করে, এবং তাদেরকে এই টাকা পয়সাগুলি সবই প্রপার চ্যানেল অনুযায়ী এসেছে। এটা কোনো মানে যে আমাদের এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নেই যাকে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিক ওদিক হবে কিনা, আমার মনে হয় না। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা দিতে হবে, জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সচিবালয় চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। আর ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় আছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহে কোনো ঘাটতি নেই। এর আগে গেল ডিসেম্বরে চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা ডুবে যায়। নিহত 6 কর্মীর পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। তাদেরকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেওয়া হয়। রমজান মাস ঘিরে ঈদ সামনে রেখে মানুষের জানমাল রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিবি প্রধান রাতে রাজধানীর গুলশান এলাকার বিভিন্ন শপিং মল ও বিপণী বিতান পরিদর্শন করেন। তিনি মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং দোকান মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে গোয়েন্দা নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পবিত্র রমজান মাস ঘিরে এবং আসন্ন ঈদ সামনে রেখে এখন থেকেই যাতে রাজধানীবাসী নিরাপদে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পথচারীদের ইফতারের আগে গন্তব্যে পৌঁছে দিয়ে তবেই নিজে ইফতার করেন ট্রাফিকে নিয়োজিত কর্মীরা। এক্ষেত্রে পথেই সারতে হয় ইফতার, আর তাতেই আনন্দ খুঁজে পান ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মীরা। তবে ইফতারে সরকারি বরাদ্দের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মরত সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিভিন্ন গন্তব্যে হরদম চলছে নানা রকম বাহন। দুপুরের পর থেকে যার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। ইফতারের আগে যা রূপ নেয় যানজটে।
তাই দম ফেলার সময় নেই ট্রাফিকে দায়িত্বরত কর্মীদের। সঠিক সময়ে রোজাদার পথচারীকে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়াতেই বেশি মনোযোগ তাদের। মানুষদের সচেতন করতে চাই সময় মতো বাসায় পৌঁছে পরিবেশের সাথে ইফতার করতে পারে। আমরা অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে ইফতার করি যাতে মানুষ তাড়াতাড়ি চলে যেতে পারে, কোনো রাস্তা জ্যাম না আছে। রাস্তায় হলে ডিউটির ফাঁকে যতটুকু সম্ভব হয় পানি দিয়ে, খেজুর দিয়ে, সাথে যদি কলা বা আদার্স কিছু ব্যবস্থা আগে করে রাখতে পারি সেক্ষেত্রে আর কি ইফতার করা যায়। আসল উদ্দেশ্য হলো মানুষকে আগে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব। গাড়িগুলো যদি ঠিকমতো আমরা পরিচালনা করতে না পারি তাহলে মানুষগুলো তো ইফতার করতে পারবে না বাসায় যায়। আসরের পর থেকে বাড়তে থাকে বিভিন্ন রুটে গাড়ির চাপ, তাই ডিজিটাল মাধ্যমে রাস্তার চাপ ভেদে ট্রাফিক সিগন্যাল নির্দেশনা দিচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। অগ্রাধিকার ভিত্তিতে সিগন্যাল ছাড়ছেন তারা। কিন্তু প্রতি বছর একটা বাজেট থাকে, কিন্তু এবছর সম্ভবত নাই। হ্যাঁ, নিজের থেকে করতে হবে। রোজার সময় আল্লাহ তাআলা যেখানে ইফতারের জন্য পরিবেশ সৃষ্টি করে দেয় ওইখানেই করব। স্বাভাবিকভাবে একটা পানি কিনা আগে রোজা ভাঙতে কিছু করার নাই তো। দায়িত্বরত কর্মীরা সঠিক সময়ে যেন সামান্য ইফতারে সামিল হতে পারে, তাই অন্য সহকর্মীদের এই প্রয়াস। ইফতারে বরাদ্দ বাড়ানোর দাবিও জানান অনেকে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যত দ্রুত আমরা মানুষকে ইফতারের জন্য বাসায় পৌঁছে দিতে পারি। আমরা যদি ইফতারের বেশ আগে পৌঁছে দিতে পারি সেক্ষেত্রে হয়তো নিজেরা একটা সুবিধাজনক জায়গায় থেকে ইফতার করব, আদারওয়াইজ শেষ হবে তারপরে ইফতার করব। সঠিক সময়ে সবাইকে গন্তব্যে পৌঁছাতে পথচারীদের ট্রাফিক পুলিশকে সহায়তার আহ্বান জানান এই পেশায় কর্মরতরা। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করছে ঢাকা মহানগর উত্তর যুবদল। রমজানের তৃতীয় দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মিরপুর 1 নম্বরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রায় 300 অসহায় গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজাদুল মিরাজ। মাস জুড়ে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর যুবদল। পরিচ্ছন্নতা কর্মীদের জীবন জীবিকার মান উন্নত করার লক্ষ্যে ও সুরক্ষায় বীমা সুবিধা চালু করেছে ইউনিলিভার। চট্টগ্রামে তাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে বীমা সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়। মেটলাইফ ও ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের যৌথ উদ্যোগে ঢাকায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভারের চেয়ারম্যান জাভেদ আক্তার, মেটলাইফের সিইও আলা আহমদ, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের সিইও মোহাম্মদ আরিফুর রহমান ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জাতীয় নাগরিক পার্টির। সংসদের সঙ্গে গণপরিষদ নির্বাচনের প্রত্যাশা। হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা না বলার আহ্বান সার্জিসের। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না, এমন অজুহাত মানবে না জনগণ, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। ছাত্রদের নতুন দলকে ধৈর্য ধরার পরামর্শ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ঠিক হবে কোন নির্বাচন আগে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সিআর আবরার। প্রতিটি গুম হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে, দাবি গুম কমিশনের। জেলা শহরে পুলিশ লাইন্সে ও আয়নাঘর থাকার তথ্য, জড়িতদের আইনের আওতায় আনার সুপারিশ। পুতুলের সূচনা ফাউন্ডেশনের 14 ব্যাংক হিসাব জব্দের আদেশ আদালতের। ব্যাংকের লোপাট হওয়ার সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে, জানালেন গভর্নর। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।